এই হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে একটা ডেয়ারিং জিনিস করব। মোটরসাইকেলের ঘড়িতে বাজে 3:48, বাইক স্টার্ট দেয়। আজকে একটা ডেয়ারিং জিনিস করব অ্যান্ড আমি জানি না আজকে আমি বাইক নিয়ে পড়ে যাব নাকি আস্ত থাকবো। এখানে এমন ভাবে কাটাকাটি করছে, পুরাই বাজে অবস্থা হয়ে আছে। গলিটার মাথাতেই আমি দেখাইতেছি। আমার আব্বু আজকে বলতেছিল যে আজকে বাইক নেওয়া যাবে নাকি যাবে না, দেখি বাইক নিয়ে বেরোইতে পারি নাকি। এই যে দেখেন অবস্থা। ওয়াও, ওরে ভাই, আরে আবার এদিকে গাড়ি আসছে। কি অবস্থা দেখছেন? এখান দিয়ে আমি পার হইছি। ওয়াও, বাইচা গেছি রে ভাই। কি একটা রিস্কি অবস্থাতে আমি বাইকটা নিয়ে আসলাম। আমি খুবই ভয় পাইতেছিলাম যে আজকে আমি পড়ে যাবো, কারণ দেখছেন কি অবস্থা ছিল। এক সাইডে ছিল মেটাল শিট, আর মেটাল শিটটা কিন্তু অনেক স্লিপারি, এই জন্য মেটাল শিটটার উপর দিয়ে যায় নাই। গ্যারেজের যেই ঢাল আছে ওই ঢালের উপর দিয়ে ঘুরে আসছি, আর কাইত হয়ে পড়ে গেলেই একদম খাদের ভিতরে, পুরাই বান্দরবান খাগড়াছড়ি লেভেলের খাদ আর কি। এখানে আবার কি হলো, কি ব্যাপার, এই রাস্তা দিয়ে কি বের হওয়া যাবে না? সব দিকে দেখছেন কাইটা কুইটা কি অবস্থা। এসব চিপা চাপা থেকে বের হয়ে তারপর আপনার সাথে কথা বলি। এইটা কি মোটরসাইকেল, পিছনের এরকম লাইট তো আগে দেখি নেই, মনে হইতেছে অন্য কোনো ব্র্যান্ডের নাকি। যাই হোক, মেন রাস্তায় বের হয়ে গেছি। এই যে ভাঙ্গা ভাঙ্গির কালচার ঢাকার রাস্তাতে সারা জীবন দেখে আসছি। মনে করেন প্রত্যেক বছরই এই রাস্তা ভাঙবে, এই রাস্তা ঠিক করবে, এই রাস্তা ভাঙবে, এই রাস্তা ঠিক করবে, এগুলো চলতেই থাকে। একটা মিম দেখছিলাম আমি অনেক আগে, ওইটা হচ্ছে আর কি ওয়াসারে নিয়ে মিম বানাইছে নাকি ঢাকার স্ট্রাকচার এগুলো নিয়ে মিম বানাইছে। ওইখানে ছিল মনে করেন ঢাকার রাস্তা নতুন করা রিপেয়ার করছে, সবকিছু রিপেয়ারম্যান হঠাৎ করে বলতেছে উপস পাইপ দিতে ভুলে গেছি, এর পরের বছরে আবার কাটো। এরকম চলতেই থাকে। কাটার একটা বড় কারণ যেটা হচ্ছে আর কি ভ্যালিড, প্রচুর ময়লা টয়লা জমার কারণে পাইপ টাইপ বন্ধ হয়ে যায়। এসব কারণে কি করে, আবার ম্যানহোল টানহোল এগুলা পরিষ্কার করে সবকিছু ক্লিন করে আবার হচ্ছে নতুন করে পাইপ বসায়, এই একটা কারণ। এছাড়া খালি ভাঙো আর গড়ো এরকম হয়েছে ঢাকার রাস্তার অবস্থা। দেখছেন আমার বাসার গলিটারে কি করছে তারা, আর কি বেরই হওয়া যায় না। আর যাদের গাড়ি আছে তাদের তো বের হওয়া বন্ধ, আর মোটরসাইকেল ওয়ালারা কি রিস্কের মধ্যে বের হইতেছে। আমি এরকম কাইথা পড়ে গেলে কিন্তু শেষ, একদম খাদের ভিতরে। আর খাদ যেমন তেমন খাদ না যে আপনি পড়ে গিয়ে আবার ওখান থেকে মোটরসাইকেল উঠায় ফেলতে পারবেন। একদম মানুষ টানুষ দিয়ে মেশিন দিয়ে আপনার মোটরসাইকেল উঠানো লাগবে, এরকম খাদ। আর আমি বের হওয়ার আগে, যেহেতু আব্বু আমার আগে জানাইছে যে এখান দিয়ে কিন্তু বের করতে পারবা নাকি ঠিক নাই, তোমার হয়তো আজকে রিক্সা ইউজ করা লাগতে পারে, তখন আমি কি করছি, বিকালে 3:30টার দিকে নিচে নামছি। নিচে নেমে দেখছি যে আগে ঢালটার কি অবস্থা, বের হওয়া যাবে নাকি। পরে দেখলাম যে একটু রিস্ক নিয়ে হইলো বের হওয়া যাবে। তারপরে আমি মোটরসাইকেল নিয়ে ট্রাই করলাম, এন্ড আপনারা তো ভিডিওতে দেখলেনই কি অবস্থা হইলো। তো এক টান দিয়ে ওই জায়গাটা পার হয়ে গেছে আর কি। অনেকে কি করতে যাবে, একটু প্যানিক মোডে গিয়ে ক্লাস ধরবে অথবা ব্রেক করে ফেলবে, তখনই কিন্তু মোটরসাইকেলটা কাত হওয়া শুরু করবে। তারপরে কিছু বিল্ডিং এর গ্যারাজ আছে, আন্ডারগ্রাউন্ড গ্যারাজ আছে, ওগুলো অনেক ঢালু। যেমন ওই যে আমি উদ্ভাসে ক্লাস নিতে যাই, সায়েন্স ল্যাবের ব্রাঞ্চের গ্যারেজ, ওইটা হচ্ছে অনেক ঢালু। ওইখান দিয়ে উপরে ওঠার সময় একবার কি হয়েছে, আমি ক্লাস ধরে ফেলছিলাম, আর ক্লাস ধরে তো দেখি মোটরসাইকেল পিছনে যাইতেছে, আমি থামাইতেই পারতাছি না। দেন পায়ের ব্রেক ধরছি, হাতের ব্রেক দুইটা ধরছি, তারপরে হাতের ব্রেকটা আস্তে করে ছাড়ছি আর মোটরসাইকেলটা হচ্ছে অ্যাক্সেলারেশন করছি। দেন বাইক উপরের দিকে উঠছে। যারা পাহাড়ি রাস্তাতে রাইড করে তারা এই ব্যাপারে সবচেয়ে ভালো জানে, কিন্তু অনেকে ভয় পায় যে আচ্ছা এই 125 সিসি দিয়ে অথবা 150 সিসি দিয়ে আমরা কি পাহাড়ি রাস্তাতে চলতে পারবো নাকি। আপনারা যদি ওসব রাস্তাতে যান, দেখবেন ওইখানে যে চাকমা মারমারা আছে তারা স্কুটার 100 সিসির বাইক এগুলা দিয়ে পাহাড়ি রাস্তাতে উড়াধুরা চালায়, তাদের কোনো প্যারাই হয় না। তারপরে এই যে মোটরসাইকেলটা হোন্ডা এক্সব্লেড এর আমি একটা ভিডিও দেখছিলাম, মোটরসাইকেলটা কেনার আগে আমি এক্সব্লেড এর ভিডিও সার্চ দিতাম, তো ওইখানে আমি দেখছি যে থাইল্যান্ডে নাকি কোন দেশের জানি একজন এক্সব্লেড নিয়ে, তাও ওইটা মনে হয় নন এবিএস ছিল, ওইটা নিয়ে পাহাড়ের ভিতরে এমন ভাবে
কর্নারিং করে রাইড করছে আর কি, দেখতে খুবই থ্রিলিং লাগছে ওই রাইডিং ভিডিওটা। তখন আমার কাছে একটা কনফিডেন্স আসছে যে মানুষ বলে যে এক্সপ্লেডের চাকা চিকন, এই সেই, কর্নারিং করতে পারবে না, কিন্তু পাহাড়ের ওই ভিডিও দেখে আমার কাছে অনেক কনফিডেন্স আসছে। এবং মোটরসাইকেলে কোনো মডিফিকেশনও করা ছিল না, এমন না যে এটা বাড়াইছে এটা কমাইছে, এরকম কিছুই করা ছিল না, একদম বলা যায় স্টক মোটরসাইকেল। ওইটা নিয়ে পাহাড়ের ভিতরে এত জোশ ভাবে লিন টিন করে চালাইছে। তখন আমি বুঝতে পারছি না, আপনি যদি রাইডার ভালো হন তাহলে এক্সব্লেড নিয়ে আপনি অনেক ভালোভাবে রাইড করতে পারবেন। এদিকে ড্রাইভিং স্কুলের গাড়ি এই রাস্তাতে চালাইতেছে কেন, তাও আবার মাঝখান দিয়ে, পিছনের গাড়িটা হর্ন বাজাইতেছে বারবার, কিন্তু তারপরও ওই গাড়িটা মাঝখান দিয়ে চালাইতেছে। এই যে এখন মোটরসাইকেলের লুকিং গ্লাসে দেখতেছে, আমি ওই যে হাত দিয়ে ইশারা করছি, এখন গাড়িটা রাস্তার সাইডে নিচে, এতক্ষণ ধরে সে মাঝখানে চালাইতেছিল, তাও আবার জাস্ট 10-11 স্পিডে মাঝখানে চালাইতেছিল। এটা তো কিছুই না। সকালবেলাতে এই যে এদিক দিয়ে বামে গেলে একটা মাঠ আছে না, ওই মাঠটার চারপাশে ড্রাইভিং স্কুলের গাড়িগুলো চলে, এবং সকালবেলাতে যখন কোনো গাড়িটারি কিছু ট্রাফিক থাকে না, তখন তারা একদম মাঝখানে চলে আসে, মেইন রোডে ঢুকা যায়। সো জিনিসটা অনেক রিস্কি হয়ে যায় যে এই সাইড দিয়ে গাড়িগুলো অনেক জোরে যাইতেছে, কিন্তু আপনি এখানে জাস্ট 10-11 স্পিডে গাড়ি চালাইতেছেন। সো খুবই রিস্কি জিনিসটা। পিছন থেকে একটা মোটরসাইকেল অথবা অন্য কোনো ভেহিকেল জোরে এসে হঠাৎ করে দেখবে যে গাড়িটা স্লোলি চলতেছে, তো লাগা যেতে পারে। তারপরে এয়ারপোর্ট রোডে কয়েকটা ঘটনা আমি দেখছি। আমি যখন ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে গাজীপুরে যেতাম, তখন দেখছি যে এয়ারপোর্ট রোডে একদম ডান দিকের লেনে 80-100 স্পিড এরকম বেগে গাড়িগুলা সব চলে। অ্যান্ড ওইখান দিয়ে কেউ যদি একটু স্লো স্পিডে যায়, মনে করেন একটা গাড়ি 60 স্পিডে যাইতেছে, তার পিছনে সবাই হর্ন দিতে দিতে পাগল করে ফেলায় আর কি, পিছনের লোকদের প্রেসারে আপনাকে জোরে চালাইতে হবে। সো মনে করেন আপনি 15 স্পিড, ঠিক আছে, আপনি গাড়ি চালানো শিখতেছেন, এখন ড্রাইভার আপনাকে বলে দিচ্ছে যে 15-20-এর উপরে আপনি চালাবেন, এরকম ভাবে চালাবেন, কিন্তু আপনি গাড়ি নিয়ে চলে গেছেন রাস্তার মাঝখানে। এবার পিছনের ড্রাইভাররা কি করবে, আপনার প্রেসার দিতে থাকবে। এই হইতেছে অবস্থা ঢাকার। যাই হোক, ধানমন্ডিতে তো ভাঙ্গাভাঙ্গি শুরু, কবে জানি এদিকের সুন্দর রাস্তাগুলো তো ভাঙ্গাভাঙ্গি শুরু করে দেয় ঠিক নাই, কারণ এদিকে রাস্তাগুলো মাত্র নতুন বানাইছে আর কি, এদিকে একদম পুরাই ভাঙ্গাচুরা ছিল। এগুলো যদি আবার ভাঙচুর শুরু করে, আমি এদিকে আশাই বাদ দিয়ে দিব ভাই, আমার মোটেও ভালো লাগে না। কারণ ভাঙচুর মানে হইতেছে প্রচুর রিস্কি অবস্থা, তার উপর কাদা, নিচের থেকে অনেক মাটি বের করে, মাটি বের করার কারণে পুরো রাস্তা কাদা হয়ে যায়। আর আমি আমার বাসার গলিতে যেখান দিয়ে বের হয়েছি, ওইখানে যদি মনে করেন বৃষ্টির মধ্যে আমি বের হইতাম, মোর দেন 70% শিওর আমি ওখানে পিছ লাগায় পড়ে যেতাম, কারণ এত ঢালু ছিল। তার উপরে দিয়ে রাখছে মেটাল শিট, মেটাল শিটের উপরে মাটি, ওগুলা বৃষ্টিতে একদম পুরা কাদা কাদা পিচ্ছিল হয়ে থাকতো, যেই যেত ওখানে পিছ লাগায় পড়তো। আর কালকে দিনে বৃষ্টি পড়ছিল, তো আমি কি করছিলাম, আমার বের হওয়া লাগছিল, আমি বাইক না নিয়ে হেঁটেই বের হয়েছিলাম। তখন আমি মেটাল শিটের উপরে পিছ লাগায় পড়ে যেতে নিয়েছিলাম। মোটরসাইকেলের কথা আর কি বলবো, নিজেই পড়ে যেতে নিছি। যে জিনিসটা আমি বলি ভাঙ্গা ভাঙ্গি কালচার আর কি, অথবা ভাঙচুর সংস্কৃতি, রাস্তা ভাঙে আর গড়ে প্রত্যেক বছর। আপনার সাথে কথা বলতে বলতে আমি ট্যানারির মোড়ে চলে আসছি। আমার গন্তব্যস্থল আজকে বিজিবি 5 নাম্বার গেটের অপোজিটে, তো এখানে যাব। আর মেবি খুব তাড়াতাড়ি আমি ফোন কিনতে পারি। আমার ফোনের অবস্থা খুবই খারাপ। আমার ফোনে তো আগে বলা যায় 6টার মতো লাইন ছিল, এখন 6টার থেকে মনে হয় 10-15টার মতো লাইন হয়ে গেছে আর কি। এখন এমন অবস্থা হয়ে গেছে যে ফোনের মাঝখানে যে জায়গাগুলোতে অনেক ঘন হয়ে লাইন পড়ছে, ওই জায়গাগুলোতে লেখাই পড়া যায় না এখন আর। আর ফোনের এক লাইনের উপর আরেক লাইন এরকম পরে কয়েকটা লাইন প্রচুর উজ্জ্বল হয়ে গেছে আর কি। আমি যদি ব্রাইটনেস অনেক কমায় রাখি, তারপরও লাইন অনেক উজ্জ্বল হয়ে থাকে আর মাথা ব্যথা করে। এবং আমি মনে করেন একটু সময় বই পড়তেছি, তারপরে দেখা যায় যে মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কারণটা হইতেছে ওইসব লাইন আমার চোখে কনস্ট্যান্টলি উজ্জ্বল আলো ফালাইতে থাকে। আর আমার বই পড়ার অভ্যাস আছে, আমি ফোনের ভিতরে প্রচুর বই পড়ি, তো এখন আমি বইও পড়তে পারতেছি না এসব জ্বালা যন্ত্রণার কারণে, আর কোনো ভিডিও তো দেখতে পারি না। এর জন্য চিন্তা করছি ফোন টোন কিনবো, দেখি কি কিনা যায়। এমন কিছু একটা কিনতে হবে যেটা ডিসপ্লেতে ইস্যু হয় নাই এখনো, অথবা ফিউচারে হবে না, এবং নেক্সট 3-4 বছর আরামে চালা যেতে পারবো। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ফর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট, সবাই ভালো থাকেন, সাবধান রাইড করেন, টাটা।